আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শারলিন এবং আমি রহমান রাশেদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র শিক্ষকের উপর পুলিশের হামলার বিচার সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনে নামা শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। একদিন এক রাত পেরিয়েও চলছে অবস্থান কর্মসূচি। রোদ বৃষ্টি ঝড়ে 3 দফা দাবি আদায়ে ঠায় দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি ঘিরে স্লোগান ছিল তাদের কণ্ঠে, হুঁশিয়ারি দেয় ব্লকেট কর্মসূচিতে অনড় থাকবার। আমাদের আবাসন ভাতা দেওয়া হোক, কারণ আমাদের হল নেই কোনো। আমরা স্টুডেন্টরা কি কষ্ট থাকে মেসে সেটা আমরা জানি। এমনিতেই আমাদের থাকার জায়গা নাই, আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে ঠাসাঠাসি করে থাকে, তার থেকে হচ্ছে রাস্তায় থাকুক, এ থেকে তো আর আমাদের কিছু বলার নাই। বৈষম্যহীন বাংলাদেশটা কোথায়? তারা আন্দোলন করলে তাদের উপর ঠান্ডা পানি স্প্রে করা হয়, আর আমরা আন্দোলন করলে আমাদের গরম পানি জলকামান দেওয়া হয়। কেন? আমরা কি অহিংস আন্দোলন করতে এসেছিলাম? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে থাকব। একাত্মতা প্রকাশ করে আন্দোলনে সামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সুস্পষ্ট ঘোষণা না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা অভিভাবক যদি আমরা ঘরে থাকি, বিশ্ববিদ্যালয়ে থাকি, ওরা পথে থাকে, এটা তো কখনো আমরা মানতে পারি না। আমরা ওদের সঙ্গেই আছি। ন্যায্য দাবি তারা এটা পূরণে চায়, তো আশা করব আজকের এই ওনারা দ্রুত এই ব্যবস্থা নেবেন, আলোচনা বৈঠক হবে এবং ওখানে 3টাই মেনে নেবেন। এদিকে তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার শাস্তির দাবি জানানো হয়। সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না আসে। কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার। 70% আবাসন ভাতা, আগামীর বাজেট কাটছাট না করা এবং দ্রুত একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাসের প্রজেক্ট অনুমোদনের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাতে সমর্থন আছে প্রতিষ্ঠানটির শিক্ষকদেরও। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। কাকরাইল মোড়ে আমাদের সহকর্মী হিরণ খান অবস্থান করছেন, চলে যাবো তার কাছে সরাসরি। হিরণ, সবশেষ অবস্থা জানতে চাইবো। 3 দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো ব্লকের কর্মসূচিতে রয়েছে শিক্ষার্থীরা, তারা কি বলছেন এই মুহূর্তে, তাদের অবস্থান জানাবেন। শান্তা, গতকাল দুপুর থেকে অর্থাৎ 12টা থেকে তারা এখানে অবস্থান করছেন। এখন প্রায় 7টা বাজে, পরের দিন অর্থাৎ 29 ঘন্টা কিন্তু তারা এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এর মধ্যে পুলিশের সাথে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, এছাড়াও উপদেষ্টাদের সাথে বৈঠক, সব মিলিয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি আদায়ের জন্য যে এখানে এসেছেন সেই দাবি আদায়ের সেই আশ্বাসটুকু এখনো তাদের কাছে মেলেনি, এমনটি তারা বলছেন। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা সংবাদ সম্মেলন করেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলছিলেন যে এখনো পর্যন্ত দাবি মেনে নেওয়ার যেই কার্যক্রম কিংবা দাবি মেনে নেওয়ার যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু এখনো সরকারের কারো কাছ থেকে, কোনো মহল থেকে আসলে তারা পান নাই, এবং যার কারণে তারা এখানে অবস্থান করছেন। এবং এই অবস্থান যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে এবং আশ্বাস না মিলবে, সুস্পষ্ট কোনো আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং তারা বলছিলেন গতকাল রাতের যেই উপদেষ্টা মাহফুজের মাথায় যে বোতলের যে ঘটনাটি ঘটেছে, সেই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছিলেন যে এই ঘটনার পরে মাহফুজের যে বক্তব্য, সেই বক্তব্য তারা আসলে নিন্দা জানিয়েছেন এবং বলছিলেন পুলিশের যেই লাঠিচার্জ এবং পুলিশের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবের বিরুদ্ধেও কিন্তু আসলে তারা কথা বলছেন। এখন তারা বলছেন 3টি নয়, মোট 4টি দাবি, অর্থাৎ পুলিশ তাদের উপরে যে হামলা করেছে সেই হামলার নিন্দা জানিয়ে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তারা বলছেন। এবং এখন পর্যন্ত কাকরাইলের যে মোড়টি যেহেতু 29 ঘন্টা বন্ধ, অর্থাৎ এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন, মতিঝিল কিংবা ব্যাংকপাড়ায় যারা যাতায়াত করেন, কিংবা এর পাশে আপনি জানেন ঢাকা মেডিকেল রয়েছে, পিজি হাসপাতাল রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এই রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষরা যাতায়াত করেন তারা কিন্তু বিপাকে পড়ে আছেন। এবং আমরা দেখেছি দিনভর এই সাধারণ মানুষের ভোগান্তি। হিরণ, ধন্যবাদ আপনাকে। হিরণ খান কাকরাইল মোড় থেকে যুক্ত হয়েছিল। জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে সেখানে অবস্থান করছেন এখনো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। তাদের ব্যর্থতার কারণে সাম্যসহ গত 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। তারা চান নিরাপদ ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্য হত্যার পর থেকেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরব ছাত্রদল। বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে ভিসি চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় এমন হত্যাকাণ্ড দ্রুত তদন্ত শেষ করে বিচারের দাবি তোলেন তারা। ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যার, তাদের সামান্যতম এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অঙ্গীকারের কথা বলছে, কিন্তু আমরা দেখলাম তার আগেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারে প্রমাণ হলের সাহিত্য প্রকাশনের সম্পাদক সাম্যকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এদিন সাম্য হত্যায় শোক পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ধ দিবসের জন্য স্থগিত ঘোষণা করা হয় সকল ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি, এখনো অনিরাপত্তায় ভুগছেন তারা। আমরা চাইবো বহিরাগত মুক্ত ক্যাম্পাস আর কি, যাতে এনশিওর করতে পারে। আর টিউশন করাইতে হয় রাতে, ভয়টা কাজ করে। আমরা আসলে নিরাপত্তাটাই চাই ক্যাম্পাসের মধ্যে। আমাদের ক্যাম্পাসে মেইনলি দেখা যায় যে স্টুডেন্টদের থেকে বহিরাগত সংখ্যা বেশি। ঘটনা তদন্তে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, পরিবর্তিত বাংলাদেশে এখনও অপ্রত্যাশিত রয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যার সর্বশেষ সাম্য হত্যার পর নতুন করে আবারও আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতদের ঠেকানো সহ নানান ধরনের শিক্ষার্থী বান্ধব উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ফিরানো সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেলা 11:30টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান শুরু হয়। শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা কালী মন্দির পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা সব অবৈধ দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। মানুষ আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আমরা সেই উদ্দেশ্যে জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে বা যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। কমিশন বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুদক। আগামী 20 ও 21 মে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। এ বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শেষে এবার তাদের দুর্নীতির অনুসন্ধানে দুদক গঠন করা হয়েছে পৃথক 3টি কমিটি।
অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসেই তলব করেছে সংস্থাটি। তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনুসন্ধান দল তাদের কার্যক্রম শুরু করেছেন এবং বিভিন্ন দপ্তরে চাহিদাপত্র দিয়েছেন রেকর্ডপত্র সরবরাহের জন্য এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেফতারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে সংস্থাটির মহাপরিচালক বলছেন, চাপ প্রয়োগে নয়, দুদকের প্রতি আস্থা রাখতে। আমাদেরকে চাপ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা প্রত্যাশা করি না। আমাদের উপর দয়া করে আস্থা রাখুন। অবশ্যই আপনারা সেই দৃশ্যমান আমাদের অনুসন্ধান তদন্তের দৃশ্যমান ফলাফল আপনারা জানতে পারবেন। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য পারভিন হক শিকদার, রণ শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির মাঠে তুমুল বাকযুদ্ধে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। জামাতের দিকে যখন ৭১-এর প্রশ্ন ছুড়ছেন এনসিপি নেতারা, তখন জবাবে পাল্টা তীর এনসিপির দিকে। প্রকাশ্য দ্বন্দ্বে রাজনীতিতে নতুন সংকটে জামাত আর এনসিপিতেও চলছে নানা সমীকরণ। সাদবিন শফিকের আরেকটি রিপোর্ট দেখুন। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে এক কাতারে এসে আন্দোলনে নেমেছিলেন বিভিন্ন দলমত পথের মানুষ। তবে ক্রেডিট নেয়ার প্রতিযোগিতা অনেকটাই বিভক্ত করে সেই ঐক্যকে। সেই সাথে আত্মপ্রকাশ ঘটে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তবে শুরু থেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে জামাত শিবির ও ইসলামপন্থীদের অনেকে। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত আন্দোলনেও যুগপৎ উপস্থিতি দেখা গেছে তাদের। কিন্তু এই আন্দোলনের ফসল ঘরে ওঠার 24 ঘন্টার মধ্যেই দেখা দেয় বিরোধ, যার নেপথ্যে জামাতের দলীয় ও বিতর্কিত স্লোগান। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসের পর এনসিপি ও জামায়াতের মধ্যে চলছে কথার লড়াই। এই আন্দোলনে জামাতের শিবিরের কি অবদান উনি কি জানেন না? তখন কি প্রশ্ন রেজ করছিলেন? এই যে গত পরশু তার আগের 2-3 দিন যে আন্দোলন হলো, জামাত শিবির সেখানে ছিল না? তো আগে প্রশ্নটা তুলতেন, প্রশ্নটা বিজয় হওয়ার পরে কেন? ব্যাপারটা তো এমন না যে ইস্যুটা আমার, আপনি এসে আমাকে হেল্প করেছেন। স্বৈরাচার বিরোধিতা কি আপনার ইস্যু না? আওয়ামী লীগকে ব্যান করতে হবে, এটা কি আপনার ইস্যু না? ফলে আপনি আপনার কারণে এসেছেন, আমাকে হেল্প করতে আসেন নাই। আপনার ওইটা আমি ডাক দিয়েছি, কিন্তু আপনার ইস্যু আপনি এসে দাঁড়িয়েছেন। আপনার যদি ইস্যু না হতো, শুধু আপনি এত ভালো আবার আপনি না যে আপনি আমাকে হেল্প করার জন্য আসবেন শুধু। চলমান তর্ককে জামায়াত পুরাতন কাসুন্দি ঘাটার সাথে তুলনা করলেও এনসিপি বলছে ৭১ প্রশ্নে আপোষ নয়। এটা ডিসাইডেড ম্যাটার। এগুলো টেনে আনার অর্থ হলো আওয়ামী বয়ানকে টেনে আনা। এটা উনি বুঝে বলছেন না বুঝে বলছেন, এটা যে ওনার বিরুদ্ধেই গেল, ওনাদের দলের বিরুদ্ধেই গেল। আমরা তো পারতাম দলীয় স্লোগান দিতে, আমরা দিলাম না কেন? এনসিপি জিন্দাবাদ, এটা আমরা বলতে পারতাম বিভিন্ন স্লোগানের। আপনি একবারও দেখেছেন এরকম একটা স্লোগান এনসিপি দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কেন দলীয় স্লোগান দিবেন? আপনি কেন দলীয় সঙ্গীত গাইবেন? তাহলে আপনি এটা করে তো আপনি আসলে জেন্টলসম্যান এগ্রিমেন্টটা ভঙ্গ করেছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে এনসিপি মনে করে মতবিরোধ থাকলেও রাজনীতির কৌশলগত প্রয়োজনে একসাথে মাঠে নামতে তা প্রতিবন্ধকতা তৈরি করবে না। কোনো বিবেক সম্পন্ন কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ আজকের জেনারেশন একটা ছেলে ৭১-এ গণহত্যার দায় নিয়ে কেন বেরাবে? কিন্তু এই দলে থাকলে আপনাকে এটা নিয়ে বেড়াতে হচ্ছে। ফলে দলেরই উচিত যে এটার অবস্থান পরিষ্কার করা, সেটাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি। এর বাইরে রাজনৈতিক কৌশলগত নানা ধরনের, আমরা তো এখনও কোনো নির্বাচনী জোট কারোর সাথে করি নাই, কিন্তু রাজনৈতিক কৌশলগত আন্দোলন কেন্দ্রিক কোনো যদি মানে ঐক্যমত থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। কেউ যদি মনে করেন যে আমি সব, আমরা যা বলবো তাই হবে, কোশ্চিনকালেও হবে না। তাতে যেটা দাঁড়াবে যে এর সুযোগ অন্য কেউ নিতে পারে, এসে আবার একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হতে পারে, এনার্কি ক্রিয়েট হতে পারে। যার যার আদর্শিক অবস্থানে অনড় থাকলেও কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার কথা বলছে দুই দলই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার খবর। একটা বিরতি নিব, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন।
আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র জনতা কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে একই সঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সংশোধিত অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য 5 উপদেষ্টা সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দাবি করেন, গেল 9 মাসে কোনো সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার দায়ী নয়। বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন। মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে, তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না। ঈদ সেলিব্রেশনে এবার নো টেনশন। সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স। আরও জিতে নিতে পারেন টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স। এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট। ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarpd.com। কলিং ভিসায় যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন 7,926 জন বাংলাদেশি। আর এই তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। আগামী কয়েক মাসে 1.5 লাখ বিদেশি কর্মী নেবে দেশটি, যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশি শ্রমিকরা। মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন। 2022 সালে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর পর দেশটিতে যান প্রায় 5 লাখ বাংলাদেশি। এই সময়ে দেশটিতে গিয়ে কাজ না পাওয়া সিন্ডিকেট কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অভিবাসন ব্যয় সহ নানা অভিযোগ ওঠে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। সর্বশেষ 2024 সালে দেশটিতে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয়। এতে বাংলাদেশ থেকে 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। এই কর্মীরা 4 থেকে 5 লাখ টাকা দিয়ে গেল 1 বছরে রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ের দুয়ার ঘুরেও পাননি কোনো সমাধান। সংকট সমাধানে মালয়েশিয়া সফরে যান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক শেষে জানান, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্য থেকে প্রথম ধাপে 7,926 জন কর্মী যাবেন দেশটিতে। প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। আর নতুন করে 1.5 লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়ার সরকার, যার মধ্যে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজারের দুর্নীতি রোধে দরকার দুদেশের কার্যকরী পদক্ষেপ। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের বিভিন্ন বাহিনীগুলো, বর্ডার ফোর্সগুলো, তারা অন্যান্য দেশের মালয়েশিয়ার বর্ডার ফোর্স এবং সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে একটা সমন্বয় রেখে অন্তত তথ্যগুলো আগে নিয়ে আসতে হবে যে আমাদের উভয় পক্ষের, অর্থাৎ মালয়েশিয়া এবং বাংলাদেশের উভয় দিকে আমাদের একই রকম তথ্য আমরা পাচ্ছি এবং তারপরে কিছু কিছু জয়েন্ট অ্যাকশনের কথা চিন্তা করতে হবে। গত 1 দশকে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে 3 বার বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে খুব একটা প্রভাব পড়েনি ডলারের দামে। খোলা বাজারে যা বিক্রি হচ্ছে 126 টাকার নিচে। অন্যদিকে ব্যাংকের দরও রয়েছে আগের মতোই, যদিও ব্যাংকাররা বলছেন প্রভাব বুঝতে সময় লাগবে অন্তত 1 সপ্তাহ। এদিকে বিশেষজ্ঞরা বলেন যে এমন সিদ্ধান্তে বিদেশে ভাবমূর্তি বাড়বে বাংলাদেশের। মাসুম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। লম্বা সময়ের দর কষাকষি, আলোচনা আর শেষ দিকে উভয় পক্ষের কিছুটা ছাড় দেয় অবশেষে বাজার ভিত্তিক হলো মার্কিন ডলারের দর। ফলে এখন থেকে এই মুদ্রার দাম নির্ধারিত হবে ক্রেতা বিক্রেতা ও চাহিদা সরবরাহের ভিত্তিতে।
মূলত আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিতে দেরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। অনেকের ধারণা ছিল গতকালের ঘোষণার পর বিদেশি ওই মুদ্রার দর উঠে যাবে নতুন উচ্চতায়। তবে রাজধানীর খোলা বাজারগুলোতে দেখা যায়নি তেমন কোনো প্রভাব। দিনের ব্যবধানে সামান্য বাড়লেও তা রয়ে গেছে ১২৫ টাকার মধ্যেই। একই অবস্থা ব্যাংকগুলোতেও। কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রভাব বুঝতে সময় লাগবে আরও কিছুদিন। তবে ঠিকমতো নজরদারি করা গেলে স্থিতিশীল থাকার আশা সংশ্লিষ্টদের। অনেক সময় দেখা যায় প্রাইভেট ব্যাংকগুলো মানে অনেক সময় পারচেজটা তারা যেমন রেমিটেন্স থেকে হাউসগুলো থেকে টলার নেয়, অনেক সময় একটু বেশি রেটে নিয়ে নেয়। আবার তারা মানে স্পেসিফিক যে রেট থেকে তার থেকে বেশি রেটে তারা সেটা সেল করে। প্রাইভেট ব্যাংক ইচ্ছা করলেও যে এটারে খুব একটা মানে এটাকে মানে ইনফ্লুয়েন্স করতে পারবে বা এটার উপর বড়ি প্রভাব বাজার ভিত্তিক হলেও যে প্রভাব রাখবে, এটাও মানে এই মুহূর্তে সার্বিক অবস্থায় সেটা মনে হচ্ছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি বাড়বে বাংলাদেশের। Flexible exchange rate does give that growth, মানে at least export performance, trade performance. আমি শুধু এক্সপোর্টের কথা বলবো না, ইম্পোর্টও আমাদের জন্য, ইম্পোর্ট ইজ অ্যান এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। সবার কাছে কিন্তু এটা পজিটিভ সিগন্যাল IMF এর এটা, সুতরাং এটা আমাদের জন্য অনেক ভালো। সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত গড় ছিল 121 টাকা 94 পয়সা দরে, যা গতকালের চেয়ে 10 পয়সা বেশি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতি। সাথে থাকুন, আরো খবর নিয়ে একটু পর ফিরছি।